আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। গত 2 ফেব্রুয়ারি সাউথ 24 পরগনায় ঘুটিয়ারি শরীফ জীবনতলার গাতি গ্রামে সম্পত্তির লোভে এক বৃদ্ধ মহিলাকে দীর্ঘদিন ধরে তার ঘরে তালাবন্দি করে রাখে গাতি গ্রাম অঞ্চলের রাজনৈতিক মতে বেড়ে ওঠা বেশ কিছু দুষ্কৃতী। খবর পেয়ে ওই অঞ্চলে সিপিডিএড হিউম্যান রাইটসের সংগঠন বিলকিস বিবি সিপিডিএড হিউম্যান রাইটসকে বিষয়টি জানানোর পর খবর পেয়ে কলকাতার সিপিডিএড হিউম্যান রাইটসের কর্ণধার ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ মহাশয় ছুটে যান। সেদিন ঘটনাস্থলকে ঘিরে বিষয়টি তদারকি করে প্রচুর গ্রামবাসীর উপস্থিতিতে তালাবন্দি অবস্থায় মুক্ত করা হয় এবং তারা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ জমা করেন ভবিষ্যতে যেন এই রকম ঘটনা না ঘটে এবং ঘোরতর শাস্তির দাবি করেন দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেদিন হিউম্যান রাইটস সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিলকিস বিবি ও হোসেন গাজী। আসুন আমরা দেখে নেব এই ভদ্রমহিলাকে কিভাবে উদ্ধার করলো তার বাড়িতে। এবং সেটা শুনে যেহেতু সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যা শর্ট ফর্ম সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন, আমি অতীন্দ্র ঘোষ অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, এই খবরটা রাত্রেবেলায় পাই। সেই সংবাদ শুনে যেহেতু আমরা মানবাধিকার নিয়ে কাজ করি, তাই সঙ্গে সঙ্গে ছুটে এসেছিলাম। থানাকে ইনফর্ম করা আছে আমার। তা সেই বিষয়ে এসে দেখতে পারি যে একটা অসহায় বৃদ্ধা মহিলাকে বাড়িতে তালাবন্ধ করে রেখে দিয়েছে। ভেবেছিলাম হয়তো পারিবারিক সূত্রে কোনো তালাবন্ধ হয়েছে, কিন্তু এসে জানতে পারলাম এটা একটা পারিবারিক সূত্রে কোনো অশান্তি বা যোগাযোগ কোনো কিছু নয়। কথাটা হচ্ছে এটা একটা মসজিদের অকভার্ড জমি, তাই তো? সেই জমি আইনত যেটা ধরুন লিজ দেওয়া যায় কিন্তু কোনো মতে বিক্রি করা যায় না, সেটা শোনা গেছে যে সেল আউট করা হয়েছে। তা যদি সেটা পুরনো মসজিদেরই জমি হোক বা নতুন মসজিদেরই জমি হোক, আর সেই ক্ষেত্রে যদি সেল আউট করা হয়ে থাকে, তা তাদের যারা সদস্য আছে তাদের কাছেও আমরা জিজ্ঞাসাবাদ করছি, তাদের কাছেও সে কোনো ইনফরমেশন নেই। তাহলে এটা অজান্তেই কিছু বিক্রি বাট্টা হয়েছে। এবার সেটাও যদি হয়ে থাকে আমরা মেনে নিলাম। যখন এই বাড়িটা হচ্ছিল, আপনারা একটু দেখতে পারবেন, এই সামনে এই বাড়িটা হচ্ছে, যখন বাড়িটা ভিত কাটা হয়েছে, কংক্রিট হয়ে এই বাড়িটা করতেও না হোক আপনার 6 থেকে 1 বছর সময় লেগেছে। এই বাড়িটা করাকালীন কিন্তু কোনো বাধা বিঘ্নতা কোনো কিছু আসেনি। যেহেতু বাড়িটা কমপ্লিট হয়ে গেল, যিনি করলেন, অপরজন এসে বলছে এই জায়গাটা আমার দখলে বা এটা আমার, তার জন্য তিনি ওই বৃদ্ধা মহিলাকে তালা মেরে চলে গেল। কিন্তু এটা তো অনৈতিক। এখন তালাটা মেরেছে এখান থেকে কারা? সমাজ সর্দারের ছেলেরা। ঠিক আছে, এবং তাদেরকে জানতে হবে ভারতবর্ষের একটা আইন আছে, আমাদের সাংবিধানিক আইন অনুযায়ী সেখানে কোনো মানুষের, শুনুন, প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, আপনার রাষ্ট্রপতি বলুন, বা পুলিশ প্রশাসন বলুন, বা মস্তান বলুন, গুন্ডা বলুন, নেতা বলুন, এমএলএ বলুন, এমপি বলুন, কারুর ক্ষমতা নেই কেউ কারুর বাড়িতে এসে তালা মেরে যাবে। সেটা পুরোপুরি অনৈতিক, বেআইনি। সেই জন্য আমরা ওখান থেকে ছুটে এসেছি। আমরা প্রশাসনের কাছে যাব, প্রশাসনের কাছে আমরা সেটা নিয়ে একটা রিপোর্ট জানাবো। কারণটা কি, যদি আপনার কোনো সমস্যা হয়, আমাদের ভারতবর্ষের বৃহত্তর সংবিধান, আমাদের আইন আছে, আইনের উপরে ভরসা রাখুন, আপনারা কোর্টের দ্বারস্থ হন। কোর্ট মীমাংসা করবে কার বাড়ি কার জায়গা, সেই অনুযায়ী কোর্ট যাকে পারমিশন দেবে সে সেই অনুযায়ী থাকবে। তার আগে আপনারা কেউ এই অনৈতিক কাজ করবেন না। আর আমি সমগ্র গ্রামবাসীদেরকে অনুরোধ করব যে ওনারা যেহেতু অসহায় মানুষ, ওনাদের পাশে কেউ নেই, আপনারা সবাই ওনাদের পাশে থাকুন। কারণ কি, আজকে ওনাদের সঙ্গে যেটা হয়েছে কালকে আপনার সাথে হবে, পরশুদিন আপনার সাথে হবে, পরশুদিন আপনার সাথে হবে। আপনি যদি ভাবেন যে ওনার সাথে হয়েছে আমার সাথে কিছু আজকে হবে না, তাহলে কিন্তু এটা আপনি সবসময় ভুল ভাবছেন। আজকে ওনার সাথে হতেও যদি আপনারা চুপ থাকেন, তাহলে আপনার সাথে যখন হবে আরেকজন চুপ থাকবে। কারণ কি, একতার বলের কিন্তু অনেক বড় শক্তি। সেখানে দেখুন কোন পলিটিক্যাল পার্সন আছে, কোন পলিটিক্যাল নেতা জড়িয়ে আছে, কে আছে, এটাতে কোনো সময় ভয় করবেন না। ভয় যেটাকে পাওয়ার কথা, সেটাকে আইনকে ভয় করুন, আইনকে শ্রদ্ধা জানান। আইন যখন আপনাদের পাশে আছে তখন আপনাদের কোনো জায়গা নেই, কারুর আপনাদের কোনো ভয় নেই। আপনারা আইনের দ্বারস্থ হবেন। তারপরে দেখাই যাক না কোন নেতা আসে, আপনি আইনের মাধ্যমে, আমি আপনাদের কোর্টের আন্ডারে কেস ফাইল করে দিচ্ছি, তাই তো কথা হয়ে রয়েছে উকিল বাবুর সাথে, আমি কেস ফাইল করিয়ে দিচ্ছি, যেটা হবে সেটা কোর্ট বুঝবে। প্রশাসন কি বললে? প্রশাসনের সঙ্গে কথা হবে,
এখন আমরা যাব প্রশাসনের আপনাদের আসার আগে প্রশাসন আসেনি? প্রশাসনকে তো এখানে সেইভাবে ইনফর্ম করা হয়নি। আমি আসার আগে ইনফর্ম করেছি যে আমি যাচ্ছি, ব্যাপারটা আগে আমি ময়না করি যে কি বৃত্তান্ত না বৃত্তান্ত। অযথা প্রশাসনকে ডেকে নিয়ে লাভ তো নেই, বিভ্রান্ত করে লাভ নেই। তারপরে প্রশাসন আসলে বলবে যে প্রশাসন কাজ করে না, মানুষের একটা বিভ্রান্ত ধারণা আছে। কিন্তু প্রশাসন সবসময় মানুষের পাশে আছে, মানুষের জন্য কাজ করছে, কিন্তু নৈতিক ব্যাপারটা তো তাদের কাছে নিয়ে আসতে হবে। সেই জন্য আমি যখনই ফোন করেছি প্রশাসন বলেছেন আপনি যান স্যার, আপনি দেখে নিয়ে আপনি আমাকে একটু থানাতে এসে একটু জানিয়ে যাবেন কি বৃত্তান্ত, তারপরে আমাদের যা যা বিষয় নিয়ে আমরা করবো। স্যার আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে অতীন্দ্র ঘোষ, আমি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন। আচ্ছা, আর কে জানেন? আমার কাছে একটা চিঠি যায়, এখান থেকে একটা চিঠি যায় যে ওনাদের ঘরে কেউ এসে তালা মেরেছে। তার রিজনটা কি, একটা 120 বছরের একটা মসজিদ, যে মসজিদের বয়স এখন আনুমানিক আমাদের আরো বেশিও হতে পারে, 120 বছর আনুমানিক বয়স বলছি। সেই মসজিদে ওনার এক রিলেটিভ, মানে এদের পৈতৃক সম্পত্তি এটা, তো এনার রিলেটিভ একটা পিসি, সে কানা, চোখে কানা, দেখতে পায় না, সে মসজিদে বাদার জমি বলে দান করে। সেটা বাস্তব বলে উল্লেখ করেছে ওনারা, করে দলিল করে দিয়েছে, মসজিদে দান করেছে। মসজিদ কমিটি কি করেছে, এনাদের একটা জায়গা নিয়ে অন্য একটা জায়গার সমস্যা চলছে তাদের, তো সেই তার কাছে বিক্রি করেছে। আমি হিসেব মতো আমার কাছে চিঠি যাওয়ায় আমি সদস্যকে ফোন করেছিলাম, উনি খুব ভালো মানে কর্পোরেট করেছেন আমাদের সঙ্গে। উনি বলেছেন না দিদি এটা অন্যায়। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম কেউ কি কারোর ঘরে তালা মারতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা, মসজিদ ওয়াকফ সম্পত্তি কোনোদিন কি বিক্রি হয়? বিক্রি যদি বা হলো, তো ওনারা যখন বাড়িটা করছিল, মনে করুন আপনার জায়গা বাড়ি করছে, আপনি কি বাধা দেবেন না? তাও দেননি। এবারে ওয়াকফ সম্পত্তি যদি বিক্রি করেন, বিক্রি তো হয় না। দ্বিতীয়ত তাদের যারা ওয়ারিশন সূত্রে আছে তাদেরকে জানিয়ে ইনফর্ম করে আপনি নিশ্চয়ই বেঁচেছেন। তো মাতাল্লি বলছে, মাতাল্লি থেকে এড়িয়ে যাচ্ছে কথা। প্রথমত 2-3 দিন উনি ইগনোর করেছেন, তো এড়িয়ে যাচ্ছেন। আমি ওনাকে বহুবার প্রশ্ন করার চেষ্টা করেছি, উনি কিন্তু কোনো উত্তর দেননি। তারপরে দেখছি যে উনি ওই অসহায় বৃদ্ধ মহিলা ওইদিকে আছেন, ওনার ঘরে তালা মেরে রেখে দিয়েছে। আমার কাছে প্রশ্ন একটাই, যে কেউ কারোর ঘরে কি অন্যায়ভাবে লিগাল তালা মারার অধিকার কারোর আছে? সে মুখ্যমন্ত্রী হোক, রাষ্ট্রমন্ত্রী হোক, কোনো দরকার নেই আমার জানা। কিন্তু কারোর ঘরে কি চাবি মারার পারমিশন কারোর আছে? আমাদের দেশে তো আইন আছে, আমরা 1 টাকার বিস্কিট খাই তার ট্যাক্স দিই। আমাদের যে আইন, প্রশাসনকে জানিয়েছেন? না, প্রশাসনকে আমরা সেইভাবে ইনফর্ম করিনি। আমরা আজকে আমাদের স্যার জানিয়ে এসেছেন, আমরা যাওয়ার সময় দেখে যাব। কিন্তু প্রথমত এখানে আনলিগাল কাজ হচ্ছে, আমরা আমি আগে এসে দেখে গেছি, এই জন্য এসেছি। আমরা চাই পঞ্চায়েত প্রধান, আমরা এমএলএ বাবুকে এনারা গিয়েছিলেন, উনিও বলেছেন না এটা অন্যায়, আপনারা কোর্টে যান। ওরাও কোর্টের দ্বারস্থ হবে অবশ্যই, কিন্তু যেটা হয়েছে সেটা অন্যায়। এনাদের পুরাতন মসজিদে জমি বিক্রি করেছে, নতুন মসজিদ সেই জমি অন্যজনের নামে দান করছে, কি করে হয়? আর যারা মসজিদ কমিটি আছে, বেশ কিছু লোক বলছে আমরা এত কিছু জানি না, এখানে আমাদের কোনো ভূমিকা নেই। তাহলে কি করে বিক্রি করে? প্রথমত এটা আনলিগাল, ওই দলিলের কোনো গুরুত্ব নেই। তাহলে কি করে এসে সে বলতে পারে এই জমিটা তার আছে, তা অন্যজনের ঘরে তালা মারতে পারে? তো আমরা মনে হচ্ছে ঘরে এসে তালা মেরে দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো মেন। কোথায় কি পরিবর্তন হয়েছে না, যেটা কোনো ফ্যাক্টর নেই। না মেন কথা হলো, আপনার কি নাম? আমার নাম বিলকিস বিবি। যারা তালা মারছে তারা কি কোনো না, আমাদের কেউ নেই সম্পর্ক, রক্তের কোনো সম্পর্ক। তারা কি কোনো রাজনৈতিকের হ্যাঁ অবশ্যই সহযোগিতা নিয়ে করছে না এমনি ভাবে ওই এসছে? তারপর আপনার এলাকার জনপ্রতিনিধি, আপনার যেমন উনি বলছেন আমরা এমএলএর কাছে গেছি, হ্যাঁ থানায় গেছি, পঞ্চায়েত মেম্বারের কাছে গেছি, সেই সূত্রে আপনি কি স্থানীয় পঞ্চায়েত মেম্বার যিনি আছেন বা প্রধান সাহেব আছেন, এনাদের কাছে আপনারাও গেছেন? গিয়েছি। যাওয়ার পরে তাদের ভূমিকা কি? তাদের ভূমিকা কোনো ভূক্ষেপ নিচ্ছে না। প্রধানের কাছে গেলুম, বলছে ল্যান্ডের বিষয়ে চলে যাবো, ওই আমি কোনো কথা বলতে পারবো না। প্রশাসনিক দপ্তর থেকে কি বলছে? প্রশাসনিক দপ্তর তো বলছে আমার মুখে অভিযোগ করলে হবে না, আমার কাছে কাগজপত্র দেখতে হবে। আমরা বারবার যে অভিযোগ করছি যে তালা এইভাবে মারলো কেন, এটা কোনো ভূক্ষেপ করছে না। আমরা যেটা দিয়েছিল, নূতন কমিটির লোকজন গুলো বিক্রি করেছে আমাদের গ্রামের একটা মানুষের কাছে, তারা এসে বাউন্ডারি করেছে। আপনারা কি এখানকার মানুষ? তো আপনি এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন। আমি জানি না এই জায়গাটা, পরে পরে শুনেছি যে জায়গাটা এরা বসবাস করছিল বহু দিন থেকে, এরা প্রায় বহু বছর, মানে আমার জন্মে থেকে দেখে আসছি এরা এখানে বসবাস করছে। কিন্তু পরবর্তী সময় দেখেছি যে এনার ফুবুর একটা অংশ এখানে বেরিয়েছে, সেই অংশটা উনি দান করেছে একটা মসজিদে নূর। ওনার কাছে দান করার পরে এবারে সেই মসজিদ ওটা ব্যবহার করবে বলে এরকম একটা আলোচনা চলেছে। তো এবারে আনাস হোসেন একদিন আমার সঙ্গে বললো যে এই জমিটা মসজিদের নামে দান করেছে। দান করেছে যখন দানের জায়গা, ওটা ছেড়ে দিয়ে তোমরা তোমাদের মতো জায়গায় ঘর করো। এরা মসজিদকে জানিয়েছে, জানালে মসজিদ কমিটি বলেছে ঠিক আছে সাইড থেকে রেখে দাও, মসজিদটা তোমাদের ঘর বাড়ি দখল করতে পারবে না। সে কারণে এদের এই ঘর বাড়িগুলো ছিল আছে।
সাইড থেকে ন্যায় নেবে। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে মসজিদের নূরটা দুটো ভাগে ভাগ হয়েছে, দুটো মসজিদ তৈরি হয়ে গেছে পাশাপাশি কয়েক বছরের মধ্যে, মানে 2-3 বছরের মধ্যে ভাগ হয়ে। না সেটা পড়ে যাচ্ছি, আমার যেটা প্রশ্ন আছে, আমরা পাবলিক বাংলার এই চ্যানেলের পক্ষ থেকে আপনার কাছে যেটা জানতে চাইছে সেটা হলো এই মসজিদের একটা অংশ এরা বাদ রেখে অলরেডি ভাবে ঘরটা করেছে, আপনার বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী ঘরটা পরিপূর্ণ হওয়া পর্যন্ত কোনো বাধা নেই, মসজিদের অনুমতি নিয়ে চলেছে। এখন আচমকা তালা লাগানো নিয়ে এটা মসজিদের মাতোয়ালি উনি হাজি মুক্তার সাহেব, উনি এই জায়গাটা মানে মসজিদের উন্নতিকল্পে এরকম একটা কথা লিখে এই জায়গাটা ছামাদ সর্দারের কাছে বিক্রি করে। ছামাদ সর্দার সেটা কিনে নিয়ে অল্প পয়সায়, যেটা অন্য মসজিদের মহল্লাবাসী তারাও জানে না বা সেখানকার মাতোয়ারি কেউ জানে না, উনি ওনার মতো করে কয়েকটা লোককে নিয়ে এটা লিখিত করে এই জায়গাটা বিক্রি করেছে। হ্যাঁ, বিক্রি করার পরে ওই ছামাদ আলীর ছেলেরা এখন এসে এটা বেড়া দিয়ে এটা দখল করছে। আপনার নাম কি? সাজিদা জমাদার। সাজিদা জমাদার। আচ্ছা, আপনার কাছে আমরা যেটা জানতে চাইছি, আপনি এখানকার কে হন? আমি আমাদের বাস্তব আপনাদেরই বাস্তব। আচ্ছা, তাহলে এই ঘরটা শুরু থেকে এই পর্যন্ত হওয়া পর্যন্ত মসজিদ কমিটি বা এলাকার অন্য কোনো মানুষের কোনো অভিযোগ ছিল? কোনো অভিযোগ ছিল না। ছিল না। তাহলে ঘরের তালাটা কি করে মারলো? ওরা সবাই মিলে একতা হয়ে, আমরা গরিব মানুষ, আমাদের কেউ নেই, ওরা সেই হিসাবে এসে তালা মেরে এইসব বাউন্ডারি করতে, যেদিন ঘেরে সেদিন বাড়িতে কেউ ছিল না, ওরা শাবল বটি সব কিছু এনেছে, এনে আরও গালাগালি করছে। আমরা সাইডে দাঁড়িয়ে আছে, বলছে এই কী করার আছে করবে, আমাদের বাল ছিড়বি, এরকম ভাষা দিচ্ছে। দিয়ে আমরা সেইভাবে চুপচাপ মেরে আছি, বাড়িতে কেউ নেই, রাতে সব বাড়িতে ফিরেছে। এসে বললাম, তা বলছে ঘিরেছে ঘিরুক, তারপরে আমরা দেখছি কোথায় কী করে। তারপর সদস্যর কাছে গেল, সদস্য বললো তোমরা আইনে যাও, প্রধানের কাছে গেছি, প্রধানও বলেছে আইনে যাও। তারপর এমএলএর কাছে গেলাম, তারপর ফাঁড়িতে গেলাম, ফাঁড়িতে যখন দরখাস্ত জমা দিতে যাচ্ছি তখন ফাঁড়িতে বলছে 1 সপ্তাহ টাইম লাগবে। আমরা যেখানে যাচ্ছি ওরা সেখানে যাচ্ছে। ফাঁড়িতে 1 সপ্তাহ পরে কি বললো? ফাঁড়িতে ওরা যাচ্ছে, এবার বলে সময় নিচ্ছে, তারপরে আমরা এই জায়গায় চলে গেছি। আচ্ছা, আমাদের কেউ দিচ্ছে না, আমাদের কোনো পয়সায় দিচ্ছে না, যে আমরা যাচ্ছি কুকুরের মতন বারবার যাচ্ছি, আমাদের কেউ আস্থায় ফাঁড়ির বড়বাবু সুকুমার দাস, তার সঙ্গে কথা হয়েছে? ওই হয়েছিল, বলেছিল 1 সপ্তাহ পরে বলে চলে গেছে। কতদিন আগে? আজ থেকে কতদিন আগে? তা 15-16 দিন মতো হয়েছে। 15-16 দিন আগে। তারপর আমাদের একটা বিয়ের ঝামেলা ছিল, এদিকে আমরা ছোটাছুটি করছি, বাড়িতে আর থাকতে পারছি না। বিয়েটা এই কারণে এখানে বিয়েও দিতে পারিনি, অন্যজনের বাড়ি গিয়ে বিয়ে দিতে হচ্ছে। তো সদস্যর কাছে বলা হচ্ছে যে আমাদের বিয়ে পড়ছে, যে আমাদের এগুলো খুলে দিন, তাও দিচ্ছে না। লাস্টে সেই মেয়ের অন্য জায়গায় নিয়ে আমরা বিয়ে দিচ্ছি। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।